বিভক্ত ভারতের সময়ে অন্যান্য বিষয়ের মতো উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রেও চট্টগ্রামের একটি উল্লেখযোগ্য ভূমিকা সুনামের সাথে ছড়িয়ে পড়েছিল সমগ্র উপমহাদেশব্যাপী। 1920 সালে চট্টগ্রাম আর্য সঙ্গীত সমিতি সঙ্গীত বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন চট্টগ্রামের জমিদার নন্দন সঙ্গীতাচার্য সুরেন্দ্রলাল দাস। তৎকালীন পূর্ব বাংলায় এটি ছিল সর্বপ্রথম সঙ্গীত বিদ্যাপীঠ। তাঁর একান্ত আগ্রহে এই প্রতিষ্ঠানটি একসময় মহাবিদ্যালয়ে রূপ লাভ করেছিল। সেই সময় সাধারণ ঘরের ছেলে মেয়েদের জন্য সহজে সঙ্গীত শিক্ষা লাভের একটি সুযোগ যেমন তিনি সৃষ্টি করলেন, একই সাথে আরও একটি ঐতিহাসিক কাজ তিনি শুরু করেছিলেন। সেটি হল চট্টগ্রাম শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন। এই সম্মেলন তৎকালীন উপমহাদেশ খ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের কাছে একটি আরাধ্য সম্মেলনের রূপ লাভ করেছিল। এতে সঙ্গীত পরিবেশন করেছেন তৎকালীন উপমহাদেশ খ্যাত আব্দুল করিম খাঁ, আলাউদ্দিন খাঁ, গিরিজার শঙ্কর চক্রবর্তী, মুস্তাক আলী খাঁ, রমেশ চন্দ্র ব্যানার্জি, রাধিকা মোহন মৈত্র, গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, বীরেন্দ্র কিশোর রায়চৌধুরী, উদয় শঙ্কর, জ্ঞান প্রকাশ ঘোষ, রবিশঙ্কর, এটি কানন সহ বহু দিকপাল সঙ্গীতজ্ঞ। শাস্ত্রীয় সঙ্গীতে সমৃদ্ধ এই চট্টগ্রাম দেশ বিভাগ পরবর্তী এক সংকটে পতিত হয়। এই সময়েও হারানো ঐতিহ্যের কিছুটা হলেও ধরে রাখবার চেষ্টা করেছেন অনেকে, তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। দীর্ঘদিন পর 1965 সালে শাস্ত্রীয় সঙ্গীতের তখনকার রাজধানী খ্যাত কলকাতা থেকে উপযুক্ত তালিম পেয়ে একজন সত্যিকারের পরিপূর্ণ শিল্পীকে পেল চট্টগ্রাম। সত্যিকারের প্রাণস্পন্দন ফিরে এলো মৃতপ্রায় শাস্ত্রীয় সঙ্গীতাঙ্গনে, এবং যিনি অচিরেই একজন সফল সঙ্গীত গুরু হিসেবেও আত্মপ্রকাশ করলেন। সাধারণ শিক্ষায় তেমন শিক্ষিত না হয়েও বর্তমান যুগের উচ্চ শিক্ষায় শিক্ষিত অনেকের চেয়েও নম্র, ভদ্র, মার্জিত ও উন্নত রুচিবোধ এবং সুন্দর মানসিকতা সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে যাকে পেয়ে চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশ গর্ববোধ করত, তিনি ওস্তাদ নীরদ বড়ুয়া। চট্টগ্রামের ফটিকছড়ি থানার আবদুল্লাপুর গ্রামে পিতা নিকুঞ্জ বিহারী বড়ুয়া ও মাতা বিরলা বারলা বড়ুয়ার একমাত্র সন্তান নীরদ বড়ুয়ার জন্ম 1936 সালে। গ্রামে বিভিন্ন পার্বণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর মাধ্যমে শৈশবকাল থেকেই নীরদ বড়ুয়ার গানের প্রতি অনুরাগ জন্মায়। কিন্তু এরই মধ্যে নীরদ বড়ুয়ার পিতৃবিয়োগ ঘটে। মৃত্যু পূর্বেও অসুস্থ পিতা মাকে অনুরোধ করলেন তাঁকে যেন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে বিদেশে পাঠানো হয়, না হলে পাড়ার বকে যাওয়া ছেলেদের সাথে মিশে ছেলেটা নষ্ট হয়ে যাবে। তাঁর মা বিরলাবালা মৃত্যু পূর্বে স্বামীকে দেয়া কথা অনুযায়ী মাত্র 14 বছর বয়সে কলকাতায় পাঠিয়ে দিলেন তাঁর 2 ভ্রাতুষ্পুত্রের কাছে নীরদ বড়ুয়াকে। সেখানে গিয়ে নীরদ বড়ুয়া বেশি দিন মামাতো ভাইদের গরগ্রহ হয়ে রইলেন না। মাত্র 16 দিনের মাথায় খুঁজে নিলেন 150 টাকায় একটা বেকারিতে কেশিয়ারের চাকরি। মোটামুটি একটা কিছু ভরসা পাওয়ার পর আসল উদ্দেশ্য সঙ্গীত শিক্ষার জন্য মন ব্যাকুল হয়ে উঠল। শাস্ত্রীয় সঙ্গীতের তীর্থস্থান বলে খ্যাত কলকাতায় থেকেও যদি শিখতে না পারা যায়
তাহলে জীবন বৃথা। ভাবতে ভাবতে এরই মধ্যে পরিচিত বন্ধুদের কাছ থেকে সন্ধান পেলেন প্রথম সঙ্গীত গুরু নাটক ঘোষের। শুরু হলো ব্যাকরণিক সঙ্গীত শিক্ষা। আরও কিছুদিন পর নতুনভাবে পরিচিত হলেন কেন্দ্রীয় সরকারি ভবনের চাকরে কেশিয়ার মুখার্জি বাবুর সাথে। তিনি নীরদ বরণের রাগ প্রধান গান শুনে মুগ্ধ হলেন এবং তাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবার সুযোগ করে দিলেন। ক্রমে মুখার্জি বাবুই তাঁর গুণগ্রাহী হয়ে উঠলেন এবং এক সময়ে নীরদ বরণ তাঁর প্রথম আবাসস্থল বাটানগর ছেড়ে চলে এলেন কলকাতার কেন্দ্রস্থল ধর্মতলায়। তার কারণ মুখার্জিবাবু ততদিনে তাঁর অফিসের বিশাল ভবনের এক কোনায় নীরদ বরণকে চায়ের দোকান খোলার ব্যবস্থা করে দিলেন। এখানে খাদ্যের কোনো অভাব হলো না, কারণ অফিসের প্রায় সবাই ততদিনে নীরদ বরণের বাঁধা খদ্দের হয়ে গেছে। কাজের চাপ বেড়ে যাওয়ায় রাখতে হলো আরেকজন সহযোগীকে। এবার দৈনিক 200-250 টাকার বেচা বিক্রি হতে লাগলো নিয়মিত। মাস শেষে 1000 টাকার মতো লাভ পেতে লাগলেন। অর্থনৈতিক উন্নতির সাথে সাথে সঙ্গীতের উন্নতির চিন্তাটাও চেপে বসল। ধ্রুপদ শেখার জন্য গেলেন বিখ্যাত ধ্রুপদিয়া অনিল কুমার ঘোষের কাছে। তাঁর কাছে একান্ত ঘরোয়া পরিবেশে তালিম চলল আরও 7 বছর। এবারে মাথায় ঢুকলো সনদপত্র নিতে হবে, কিন্তু ব্যক্তিগতভাবে তো আর দেয়া যায় না। ভর্তি হলেন অল ইন্ডিয়া মিউজিক কলেজে। সেখানে তালিম শুরু হলো কলেজের প্রিন্সিপাল সঙ্গীতাচার্য প্রফুল্ল কুমার সেন মহাশয়ের তত্ত্বাবধানে। জন্মসূত্রে সেন মহাশয়ের আদি আবাসস্থল চট্টগ্রাম। কালক্রমে গুরুর একান্ত স্নেহধন্য হলেন নীরদ বরণ বড়ুয়া। ছাত্রের একাগ্রতা ও প্রতিভায় মুগ্ধ হয়ে ব্যক্তিগত পর্যায়ে নিবিড়ভাবে তালিম দেওয়া শুরু করলেন সেন মহাশয়। এভাবে চলল আরও দীর্ঘ 7 বছর। অবশেষে সঙ্গীত বিশারদ প্রাপ্ত হলেন নীরদ বরণ বড়ুয়া। গুরু শিষ্যকে বললেন কলকাতায় থেকে যেতে এবং অল ইন্ডিয়া মিউজিক কলেজে শিক্ষকতা শুরু করতে, কিন্তু মা এবং জন্মভূমির প্রতি কর্তব্য বোধে নিজেকে স্থির রাখতে পারলেন না নীরদ বরণ বড়ুয়া। যদি ওখানেই থেকে যেতেন তাহলে আজকের ইতিহাস হয়তো অন্যরকমভাবে লেখা হতো। যা হোক, তিনি চলে আসলেন স্বভূমি চট্টগ্রামে। এসেই তিনি দৃষ্টি কাড়লেন চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনের বিশেষজ্ঞ ডাক্তার কামাল খান সাহেবের, কারণ তিনি তখন চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনের অভিভাবক রূপে সবার কাছে একটা সমীহ আদায়কারী একটা স্থানে অবস্থান করছিলেন। তিনি তখনকার সাংস্কৃতিক পরিমণ্ডলে বেতারে ও আর্য সঙ্গীত সমিতিতে অধ্যক্ষ পদে প্রতিষ্ঠিত করা পর্যন্ত প্রায় 5 বছর নিজের বাসায় রেখে দিলেন সঙ্গীত বিশারদ নীরদ বরণ বড়ুয়াকে। সাথে তালিম দেওয়া শুরু করলেন প্রথম শিক্ষার্থী কিশোর কামাল, অর্থাৎ কামাল খান সাহেবের কন্যাকে, যিনি পরবর্তীতে ইংরেজি সাহিত্যে সরকারি কলেজের অধ্যাপিকা হিসেবে নিয়োজিত ছিলেন। আবার আগের কথাতেই ফিরে আসি। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যার কথা স্মরণ হওয়া মাত্র অত্যন্ত শ্রদ্ধাবর্ত হয়ে পড়তেন ওস্তাদজি, তিনি ডাক্তার কামাল খান সাহেব। ওস্তাদজি যখন আর্য সঙ্গীত সমিতি কর্তৃক পরিচালিত সুরেন্দ্র সঙ্গীত বিদ্যাপীঠে অধ্যক্ষ রূপে গেলেন, তখন খুব একটা ছাত্রছাত্রী ছিল না। তাঁর কর্মপ্রচেষ্টা এবং সর্বোপরি সঙ্গীত আকর্ষণে বিদ্যাপীঠে তখনকার দিনে ছাত্রছাত্রীর সংখ্যা গুটিকয় থেকে প্রায় 500 উন্নীত হল।
শাস্ত্রসঙ্গীত চর্চায় ফিরে এলো নতুন জোয়ার। কথাগুলো জেনেছি অনেক পরে চট্টগ্রামের প্রাজ্ঞজনদের কাছ থেকে। বর্তমানে আর্য সঙ্গীত থেকে শুরু করে চট্টগ্রামের প্রায় প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষকগণ দান করা শিষ্য। এই শিষ্য শুধু চট্টগ্রাম কেন বলছি, পুরো বাংলাদেশ ছাড়িয়ে পৃথিবীর বহু দেশে তাঁর শিষ্যরা এখন ছড়িয়েছেন সুনামের সাথে। এক কথায় বলতে গেলে চট্টগ্রামের বর্তমান সঙ্গীতানুকূল পরিবেশটা তৈরির কারিগর উস্তাদ নীরদ বরণ বড়ুয়া। তাঁর পূর্বসূরি পণ্ডিত বারিন মজুমদার এবং উস্তাদ মুন্সি রইসউদ্দিন সাহেব, এদের রচনার কথা বাদ দিয়ে যদি তার পরবর্তী দশকগুলোর কথা ভাবি, তাহলে দেখা যায় বাংলাদেশে শাস্ত্রীয় সঙ্গীতের বন্দেশ রচনার কাজে অনেকেই এসেছেন, কিন্তু এমন রসোত্তীর্ণ বন্দেশ রচনা আর হয়েছে কিনা সন্দেহ। রচনা এবং তাতে যথার্থ সুর আরোপ করে নিজে বিখ্যাত গায়ক হওয়ার সুবাদে তিনটি বিষয়ের মেলবন্ধন ঘটেছে। তার অন্যতম সৃষ্টি বন্দেশগুলোকে যথাযথ সংরক্ষণের তাগিদে প্রকাশ করে গেলেন আরোহ অবরোহ নামের একমাত্র সঙ্গীত গ্রন্থখানি, যা দেশের শাস্ত্রীয় সঙ্গীত ইতিহাসে এক অমূল্য সংযোজন। ওস্তাদজি রচনা করেছেন চলচ্চিত্র উপযোগী বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সর্বপ্রথম এবং এখনো পর্যন্ত সঙ্গীত বিষয়ক একমাত্র নাটক সুরের সন্ধানে, যা পরপর বেশ কবার অভিনীত হয় দর্শককুলের অকুণ্ঠ প্রশংসা অর্জনের মাধ্যমে। অবশেষে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া চট্টগ্রামের শাস্ত্রীয় সঙ্গীত জগতে নবযুগের সূচনা করলেন। আর্য সঙ্গীত সমিতি থেকে দীর্ঘ 25 বছরের অধ্যক্ষের পদ থেকে অবসর নিলেন 1988 সালে। এই প্রসঙ্গে দুটো বিষয় উল্লেখ করা সমীচীন বলে মনে হচ্ছে। আমি ওস্তাদজির শিষ্য যারা, তাদের মধ্যে সবার ছোট শিষ্য। আমি যেটুকু দেখেছি ওস্তাদজির চট্টগ্রামের ওনার যে সাংস্কৃতিক কর্মকাণ্ড শাস্ত্রীয় সঙ্গীতকে নিয়ে, সেখানে দুটো বিষয়, এই বিষয়গুলো আমার সামনে ঘটেছে বলে আমি জানি, সেজন্য উল্লেখ করতে চাইছি। একটি হলো তাঁর একাডেমিক শিক্ষা, অর্থাৎ সাধারণ শিক্ষা, যা ওনার ছিল না, সেটি নিয়ে একটা ঘটনা ঘটে গিয়েছিল। আমাদের এই প্রথম দিককার কয়েকজন শিষ্য, তাদের একজন আমাকে বলেছিলেন, সেই বলাটা সুন্দরভাবে নয়, এটা অহংকারের সাথে উল্লেখ করা ছিল। সেটি হচ্ছে, তিনি বলছেন যে ওস্তাদজিকে ম্যাট্রিক পাস করিয়েছি আমি আমার বাড়িতে রেখে। সেই ঘটনারই, যদিও আমি সেটি শুনতে আমার ভালো লাগেনি, কিন্তু তার পরবর্তীতে কিছুদিন মধ্যেই ওস্তাদজির মুম্বাই রোডের দোতলার বাসায় একটা ঘটনা ঘটল, সেটি সার্টিফিকেট নিয়ে। আমরা বাঙালি হিসেবে প্রচুর সনদপত্র অর্জন করেছি বটে, কিন্তু বেশিরভাগ বাঙালি মানুষ হয়ে উঠেছে কিনা
বড় একটা প্রশ্ন। এটি তাদের কার্যকারণ দেখেই আমার মাথায় এসছে। এটি বলবার কারণ এই যে আমার উস্তাদজিকে নিয়ে ঘটে যাওয়া বেশ কিছু বিসদৃশ্য কাজ, তার মধ্যে দুটো বিষয় আমি আজকে উল্লেখ করা সমীচীন বলে মনে করছি। তার মধ্যে একটি হচ্ছে তাঁর একাডেমিক শিক্ষা অর্থাৎ সাধারণ শিক্ষার যে সনদপত্র, যেটি নিয়ে তাঁর শিষ্য বলেছিলেন, সেটি তার পরের ঘটনা। অর্থাৎ একটা সময় ডাক্তার কামাল আলী খান সাহেব, যিনি উস্তাদজিকে প্রতিষ্ঠিত করেছিলেন প্রথম চট্টগ্রামের প্রথম জীবন সঙ্গীত জীবনে, তিনি এবং বিখ্যাত সাহিত্যিক এবং সঙ্গীতজ্ঞ সুচরিত চৌধুরী, এই দুজন ব্যক্তি পরীক্ষা নেওয়ার জন্য আসতেন উস্তাদজির বাসায়। এই সময়ে দুটি ঘটনার সাক্ষী আমি, আরো বহু ঘটনা, কিন্তু দুটো ঘটনাই আমি আজকে উল্লেখ করতে চাইছি। প্রতি বছর ওনার যে নতুন প্রতিষ্ঠিত সঙ্গীত বিদ্যাপীঠ, সুস্বাগতক সঙ্গীত বিদ্যাপীঠ, সেটিতে বার্ষিক পরীক্ষা নেওয়ার জন্য দুজন প্রতি বছর আসতেন। পরীক্ষা শেষ হয়ে গেলে সন্ধ্যার সময় আপ্যায়নের ব্যবস্থা করতেন উস্তাদজি। সেই সময় এই আপ্যায়নের কারণে হয়তো তিনি ভেতরের রুমে চলে গেলেন। আমি কি কাজে বোধহয় সেই রুমেই ছিলাম, যেখানে দুজন ছিলেন। তো কামাল আলী খান সাহেব হাঁটতে হাঁটতে দেওয়ালের চারিদিকে টাঙানো ছবিগুলো দেখছিলেন, বাঁধে যেগুলো টাঙিয়ে রাখা হয়েছিল। দেখতে দেখতে হঠাৎ একটা ছবিতে সামনে উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে উনি উস্তাদজিকে ডাকলেন। উস্তাদজি যথারীতি ওনার সামনে যেভাবে দাঁড়াতেন, শ্রদ্ধাপূর্ণ একটা সময় আদায়কারী মানুষের সামনে যেভাবে দাঁড়াতে হয়, আজীবন দেখেছি আমি, যতদিন দেখেছি কামাল আলী খান সাহেবের সামনে সেভাবে দাঁড়াতেন, সেভাবে দাঁড়িয়েছেন নতমস্তকে। তো কামাল আলী খান সাহেব জিজ্ঞেস করছেন যে উস্তাদজি, আপনার কাছে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আসেন গান শিখতে, তারা কি আপনার এই দেওয়ালে টাঙানো এই কাগজটা দেখে আসেন? কাগজটা মানে এটা এসএসসি পাস, মানে ম্যাট্রিক পাসের সার্টিফিকেট। এইটা দেখেই কি তারা আপনার পায়ে সালাম করেন? তো পাশে আমি দাঁড়িয়েছিলাম, আমাকে উনি জিজ্ঞেস করলেন, দেখে এই কাছাকাছি কোনো ডাস্টবিন নেই? এইটা আগামীকাল থেকে যদি আমি এসে দেখি তাহলে খুব খারাপ হবে, এখনই এটা খুলে ডাস্টবিনে ফেলে দেবেন। এইটা গেল একটা সনদপত্রের ব্যাপার। আরেকটা হচ্ছে ওস্তাদজি যখন আর্য সঙ্গীত সমিতি থেকে চলে আসলেন, সেটি সুখকর ঘটনা নয়। যে শিষ্যদের তিনি আর্য সঙ্গীত সমিতি সঙ্গীত বিদ্যাপীঠের শিক্ষক বানালেন, তাদের মধ্যে একজনের সার্টিফিকেট সম্পর্কে তো বুঝলেন, শুনলেন, জানলেন। আরেকটা হচ্ছে আরেকজনের খায়েশ হলো তিনি এবার অধ্যক্ষ হবেন, কিন্তু তার পক্ষে স্বাভাবিক উপায়ে অধ্যক্ষ হওয়া অসম্ভব ছিল। তিনি শুরু করলেন তার গুরুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বিভিন্ন প্রচার চালানো। এটি জানা মাত্র উস্তাদজি দেরি করেননি, তিনি চলে আসলেন আর্য সঙ্গীত ছেড়ে।
একই রকম কামাল খান সাহেব আরেকটা পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা শেষে এবার জিজ্ঞেস করলেন ওস্তাদজিকে যে ওস্তাদজি, আপনাকে তো আমি চট্টগ্রামে প্রথম নিয়ে এসেছিলাম সঙ্গীত জগতে যতটুকু পেরেছি আপনাকে সহযোগিতা করবার জন্যে, আর্য সঙ্গীতে নিয়ে যাওয়ার জন্য সেই কাজ সব আমি করেছিলাম। তা আপনি যখন আর্য সঙ্গীত সমিতি ছেড়ে চলে আসছেন তার আগে আমাকে একবার জানানোর প্রয়োজন করলেন না? আমার উপর কথা বলতে পারবে এমন কেউ আছে চট্টগ্রাম শহরে? আপনি একবারের জন্য আপনাকে বললেন না ছেড়ে চলে আসবেন? ওই একই রকম ব্যাপার। বরাবরের মতো ওস্তাদজি এই কথার কোনো উত্তর দেননি, নতমস্তকে দাঁড়িয়েছিলেন। এ হচ্ছে ওস্তাদ নীরদ বড়ুয়া। যে শিষ্যদের কথা বলছি তাদেরকে আমি দেখেছি, আমি জানি তাদের সাধারণ শিক্ষার সনদপত্র ছিল, কিন্তু বাঙালি যে সংকর জাতি তার প্রমাণ এদের কাছে পেয়েছি আমি। যে গুরুর শিক্ষা লাভে তাদের সংসার চলত, তাদের প্রচুর আয় হতো, তারাই কিন্তু গুরুর বিরুদ্ধে এসব কাজগুলো করেছে। এটি একটা আমাদের নতুন প্রজন্মের কাছে বার্তা যে আমরা কি মানুষ হওয়ার চেষ্টা করতে পারি না? যে গুরু আমাকে সঙ্গীতে অবগাহন করবার ব্যবস্থা করে দিলেন, এমনকি অর্থনৈতিক ভাবে সচ্ছল করে দেওয়ার ব্যবস্থা করে দিলেন, তাকে এভাবে অপমানিত করতে হবে? আমার প্রতিষ্ঠিত সুরসপ্তক সঙ্গীত বিদ্যাপীঠ, সেখানেও তিনি করেছেন তাঁর অসংখ্য ছাত্রছাত্রী। অবশেষে আজীবন সঙ্গীত সেবাব্রতী ওস্তাদ নীরদ বড়ুয়ার জীবন অবসান হল 2001 সালের 9 আগস্ট। আজীবন যিনি দান করে গেলেন সমাজের জন্যে, রাষ্ট্রের জন্যে, তাঁর জীবিত অবস্থায় কি আমরা কিছু করতে পেরেছি রাষ্ট্র হিসেবে? রাষ্ট্রের তো একটা দায়িত্ব থাকে যে সমাজে বা রাষ্ট্রে বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন বিষয়ে অবদান রাখেন তাদেরকে পুরস্কৃত করা। সেটুকু পর্যন্ত আমরা করতে পারিনি। দীর্ঘদিন ধরে আমি যখন থেকে এই বিষয়গুলি জানতে পারছি তখন থেকে দেখে আসছি যে সরকারের একটা পর্ষদ থাকে যাদের কাজ হচ্ছে বিভিন্ন রকমের সরকারি প্রতিনিধির মাধ্যমে খবর নিয়ে এরকম অবদান রাখা মানুষগুলোকে খুঁজে বের করে তাদেরকে পুরস্কৃত করা। আমি সেটা দেখিনি ওস্তাদের ক্ষেত্রে। তার কোনোদিন এই বিষয়ে আমি আগ্রহও দেখিনি। এরকম একজন নির্লোভ মানুষ। অবশেষে এই বছর 2025 সালে তার মৃত্যুর বহু বছর পরে তাকে সরকার 21 পদকে ভূষিত করলেন মরণোত্তর সম্মাননা দিয়ে। দীর্ঘদিন রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন সরকারে বিভিন্ন যারা ছিলেন বিভিন্ন প্রতি বছরই অনুষ্ঠানগুলো হয়ে থাকে, বিভিন্ন জনকে সম্মানিত করে থাকেন সরকারের পক্ষ থেকে। কিন্তু একটা বিষয় দীর্ঘদিন ধরে আমি লক্ষ্য করছি, অবাক বিষয় সেটি হলো এই পুরস্কারের কি মূল্য? যদি যাকে পুরস্কৃত করা হবে তাকে যদি
সেই পুরস্কারের জন্য একে ওকে ধরতে হয়, লবি মেনটেন করতে হয়, তাহলে সেই পুরস্কার প্রাপ্তিতে মানসিক যে একটা প্রশান্তি, সেটি কি আদৌ কখনো হয়? প্রচুর এরকম পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে আমি জানি, তারা পুরস্কার পাওয়ার যোগ্য নন, কিন্তু পেয়েছেন। এই বিষয়টি তো জাতি হিসেবে আমরা লজ্জিত হওয়ার মতো বিষয়। এই বিষয়টির পরিবর্তন কি আমরা আনতে পারি না? আমরা কত কিছু পরিবর্তন করছি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। এই যে পুরস্কৃত করবার বিষয়টি, এটাতেও কি আমরা পরিবর্তন আনতে পারি না? সে যাই হোক, এটা ক্ষোভের কথা বললাম, কিন্তু আমার গুরু 21শে পদকে ভূষিত হলেন অবশেষে, তাতে আমরা ভীষণ খুশি, আনন্দিত। কিন্তু একই সাথে আরো দুটো বিষয় উল্লেখ করতে চাই। ওস্তাদের কন্যা ফাল্গুনী বড়ুয়ালি, যে এখন সুর সপ্তক সঙ্গীত বিদ্যাপীঠ পরিচালনা করছে, সঙ্গীত শেখাচ্ছে, তার তো একটা বড় দুর্ভাগ্য যে তার পিতা জীবিত অবস্থায় তার সঙ্গীত শেখা সেরকমভাবে হয়ে ওঠেনি। কারণ অলি বোধহয় ক্লাস 4 অথবা 3 এরকম অবস্থায় পড়াকালীন সময়ে, মানে খুব ছোটবেলায় ওস্তাদজি মৃত্যুবরণ করেন, এবং তার বহু বছর আগে থেকে তিনি শয্যাশায়ী ছিলেন, অসুস্থ ছিলেন। সেই শয্যাশায়ী অবস্থা থেকেই কিন্তু অলিকে গান করানোর চেষ্টা করেছেন বিছানায় শুয়ে শুয়ে। সে বলা যায় সঙ্গীতে হাতে খড়ি, ওস্তাদের কাছে তার মেয়ের হাতে খড়ি সঙ্গীতে। ফাল্গুনির কাছে ভীষণ কষ্টের, একই সাথে আমার কাছেও অত্যন্ত দুঃখের বিষয় সেটি হলো, এমন একজন গুণী মানুষের কন্যা হয়েও তার কাছে ফাল্গুনির তালিম নেওয়া হলো না শাস্ত্রীয় সঙ্গীতে। আমি ওস্তাদজির সর্বকনিষ্ঠ শিষ্য হয়েও আমাকে সেই কাজটি করতে হয়েছে, এটা আমার কাছে আনন্দের নয়। এটা একটি গেল বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আমরা যারা সচেতন বলে মনে করি, সবাই মিলে যদি ওস্তাদজি প্রতিষ্ঠিত এই সুর সপ্তক সঙ্গীত বিদ্যাপীঠটা এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার, প্রতিষ্ঠিত করবার চেষ্টায় যুক্ত হতে পারি, আবার একই সাথে ওস্তাদজির কন্যা ফাল্গুনী বড়ুয়ালি তার জীবনটা নিষ্কণ্টক করবার জন্য যদি সহায়তা এগিয়ে আসতে পারি, তাহলে মনে হয় আমরা অনেকটা দায়িত্ব পালন করতে পারবো।